नमस्कार। आज के আমরা যে বিষয়টি নিয়ে চর্চা করব সেই বিষয়টি হচ্ছে হোয়াট ইজ ম্যানেজমেন্ট। হোয়াট ইজ ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট এমন একটা টেকনিক্যাল শব্দ, এটা সাধারণভাবে আমরা দৈনন্দিন জীবনে নিজেদের দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম রয়েছে সে কাজকর্ম করার সময়ও আমরা এই শব্দটিকে সচেতনভাবে হোক বা অবচেতনভাবে হোক বা অসচেতনভাবে হোক আমরা এটাকে কিন্তু আমরা প্রয়োগ করে থাকি। যে কথায় কথায় আমরা এরকম বলি যে এই বিষয়টিকে আমি ম্যানেজ করে নেব, বা এই বিষয়টি উনি ম্যানেজ করতে খুব ভালো পারেন, বা এই বিষয়টি ম্যানেজ করা খুব সহজ, বা এটা ম্যানেজ করা যাবে না, এটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। এই ধরনের এই যে ম্যানেজ করে নিই বা ম্যানেজ করতে পারবো বা পারবো না, বা ম্যানেজ করা ডিফিকাল্ট বা ডিফিকাল্ট নয়, এরকম আমরা প্রতিটা দিন প্রত্যেকটি দৈনন্দিন অবস্থাতেই আমরা এই শব্দটিকে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করি, কিন্তু আমরা সচেতনভাবে জানি না যে এটা টেকনিক্যালি কি অর্থ বহন করে, এর মধ্যে প্রকৃতপক্ষে কোন পয়েন্ট অফ ভিউ বা কোন প্যারামিটারগুলি রয়েছে, যে প্যারামিটারগুলি যদি আমরা প্রত্যেকটি মানুষ যদি সচেতনভাবে বিষয়টিকে ভালো করে উপলব্ধি করি, এবং সে উপলব্ধি করার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, উপলব্ধি করার পরে আমরা সেই যে টেকনিক্যাল যে ডাইমেনশনসগুলো রয়েছে বা টেকনিক্যাল আসপেক্টসগুলো রয়েছে সেই টেকনিক্যাল ডাইমেনশন বা আসপেক্টসগুলোকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে সেগুলোকে কি করে কাজে লাগানো যায়, সেগুলো কি কাজে লাগানোর প্রক্রিয়া কি রয়েছে, সেই কাজে লাগানো কিভাবে যায় বা কাজে লাগানোর প্রক্রিয়া কি রয়েছে সেটা সম্পর্কে ভালো করে বুঝে নিয়ে আমরা পরিস্থিতি বা সমস্যার গতি প্রকৃতি বিচার বিশ্লেষণ করে আমরা যদি সেই টেকনিক্যাল প্রসেস বা টেকনিক্যাল মেকানিজমগুলোকে কাজে লাগাতে অভ্যস্ত হই, আমার দৃঢ় বিশ্বাস যে সায়েন্টিফিক ওয়েতে আমরা কিন্তু সমস্ত রকম ডিফিকাল্টিসগুলো, অর্থাৎ যে সমস্যা বা যে জটিলতা বা যে পরিস্থিতিগুলি আমাদের সামনে উঠে আসে সেগুলোকে আমরা একটু সচেতনভাবে এবং স্ট্রাকচার্ড ওয়েতে আমরা ম্যানেজ করতে পারবো। তাহলে এবার আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের জানাটা খুব দরকার। যেমন আমরা সাধারণভাবে আমরা বলে থাকি যে ম্যানেজ করলাম বলতে সাধারণভাবে আমরা কি বুঝতে পারছি যে কোনো একটা কাজ আছে, কোনো একটা টাস্ক আছে, এই টাস্কের মধ্যে বিভিন্ন রকমের রয়েছে, তার নিজস্ব কিছু গুণ রয়েছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে রিয়াল কোয়ালিটি যদি আমি ধরে নিই, আর কিউ তার মধ্যে রিয়াল কোয়ালিটি আছে, কতগুলো সিচুয়েশনাল ফ্যাক্টস আছে, সিচুয়েশনাল এফেক্টস আছে, আমি সিচুয়েশনাল এফেক্টস ধরে নিলাম, এরকম একটা বিষয় রয়েছে, এরকম সিচুয়েশনাল এফেক্টস রয়েছে। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে কিছু মানে এই দুটি হচ্ছে মূলত বিষয়, যে এই যে এই টাস্কটা তার নিজস্ব কতগুলো কোয়ালিটি আছে, তার নেচার আছে, তার বৈশিষ্ট্য আছে ইত্যাদি রয়েছে এই টাস্কের। আর পাশাপাশি হচ্ছে এই টাস্কটা কতটা তাৎপর্যপূর্ণভাবে সম্পন্ন হবে কি হবে না, বা আমাদের যে টার্গেট যে অবজেক্টিভ রয়েছে সেই অবজেক্টিভটাকে আমরা ঠিকঠাক ফুলফিল করতে পারবো কি পারবো না, সেটা কিন্তু অনেকটা নির্ভর করবে, একে নির্ধারণ করবে বা নিয়ন্ত্রণ করবে কিন্তু যে বিষয়টি, সেটি হচ্ছে সিচুয়েশনাল এফেক্ট। এই সিচুয়েশনাল এফেক্টটা কি? সিচুয়েশনাল এফেক্টটা হচ্ছে যে প্রত্যেকটি পরিস্থিতিতে কিছু না কিছু তার প্রভাব থাকে। এবার আমাদেরকে বুঝতে হবে যে পরিস্থিতি ব্যাপারটা কি। পরিস্থিতি ব্যাপার বলতে সাধারণভাবে আমরা ধরবো যে পরিস্থিতি বলতে সাধারণভাবে দুটো গুরুত্বপূর্ণ প্যারামিটার বা প্যারাডাইম আমরা সিচুয়েশন শব্দটির সাথে বিচার বিবেচনা করে থাকি। একটি হচ্ছে সময়, একটা হচ্ছে টাইম, আর একটি হচ্ছে রিয়ালিটি। এই টাইম একটি শব্দ, আরেকটি হচ্ছে রিয়ালিটি একটি শব্দ। এই হচ্ছে দুটো বিষয় যেটি হচ্ছে সিচুয়েশন শব্দটির সাথে সম্পর্কযুক্ত। একটা টাইম আর একটা রিয়ালিটি, এটি হচ্ছে সিচুয়েশন শব্দটির সাথে সম্পর্কযুক্ত। তাহলে এবার আমাদের মনে রাখতে হবে যে সময় যেহেতু স্ট্যাটিক হয় না, কনস্ট্যান্ট হয় না, সময় যেহেতু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, এবং সময় পরিবর্তন হয়ে যাওয়ার সাথে সাথে বাস্তবটাও কিছু তার পরিবর্তনের বাস্তবের মধ্যে পরিবর্তন ধর্মিতার বিষয়টি আমরা দেখতে পাই। এবং সেজন্য আমরা বিচার বিবেচনা করে আমরা দেখেছি যে এই যে সময় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, যেটি হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো কম্পোনেন্টকে ভ্যারি করতে সাহায্য করে, বা ভ্যারি করার ক্ষেত্রে
একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা আলোচনা করলাম কি, এই যে ভ্যারি থেকে আসছে কি, ভ্যারি মানে পরিবর্তন হচ্ছে। ভেরিয়েবিলিটির যে জায়গাটি সেটি কিন্তু অনেকটা নির্ভর করছে সময়ের উপরে। সময় একই রকম থাকে না, তাই সব কিছু একই রকম থাকে না, তাই সময় যেহেতু পরিবর্তন হয়, সেই একই রকমভাবে প্রত্যেকটি ঘটনা, বস্তু, ব্যক্তি, তার গতি প্রকৃতি, তার ক্রিয়া প্রতিক্রিয়া সবই কিছু না কিছু পরিবর্তন হয়। অর্থাৎ পরিবর্তন যে সম্পূর্ণ 100% ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায় এমনটা নয়, কিন্তু অনেক কিছু কার্যকারিতার দিক থেকে পরিবর্তনশীলতা আমরা সাধারণভাবে দেখতে পাই। একই রকমভাবে তার যে গতি প্রকৃতি রয়েছে সেখানেও কিন্তু আমরা এর পরিবর্তন ধর্মিতার যে বিষয়গুলি সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। তাহলে দেখা যাচ্ছে যে সময় একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার। একই রকমভাবে যে সময়ের সাথে রয়েছে রিয়ালিটি, যে কোনটা সময়ের সাথে সময়ের পরিপ্রেক্ষিতে ঠিক আর কোনটা সময়ের পরিপ্রেক্ষিতে ঠিক নয়। সময় কি বলছে, সময় বা সিচুয়েশান, এই যে সময় বা সিচুয়েশান বলছি, এই যে সময় কি বলছে, কোন সময়ে আমি রয়েছি। সময় বলতে বলা যাচ্ছে যে আজকে ধরে নিলাম, আজকে যে 11ই মে 2021, আজকে এই যে 11ই মে 2021, এই যে আজকের দিনে আমার সময় কি রয়েছে, কি অবস্থাতে রয়েছে। আমি ধরা যাক আমি পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো একটা নির্দিষ্ট ডিস্ট্রিক্টে আমি রয়েছি, সেই ডিস্ট্রিক্ট বা সেই জেলাতে আজকে কি অবস্থা রয়েছে। অবস্থা বলতে কি, আজকের এই সময়ে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, এরকম যে অবস্থাগুলি মূলত মানুষ এবং মানুষের জীবন সর্বোপরি সমাজের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, সেই অবস্থাগুলো কি অবস্থাতে রয়েছে। আচ্ছা, আজকে 11ই মে যে অবস্থাতে রয়েছে এই বিষয়গুলি, কালকে 12ই মে, আগামীকাল 12ই মে, সেদিন যে সেই ঘটনা বা সেই পরিস্থিতিগুলি একই রকমভাবেই থাকবে এমনটা কিন্তু কেউ বলতে পারে না। কারণ এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, এখানে সময় কিন্তু শিফট করছে, সময় পরিবর্তন হচ্ছে। সময় কিন্তু সময়কে কখনো ধরে রাখা যায় না। তাই সময় যেহেতু পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে কিন্তু এই বাস্তবিকতার বিচার বিবেচনার বিষয়গুলিও কিন্তু পরিবর্তন হয়। আর যেহেতু সময় পরিবর্তন হয় বা বাস্তবিকতার দিকগুলি পরিবর্তন হয়, তাই কিন্তু পরিস্থিতিও কিন্তু সেরকমভাবে আমাদের সামনে উঠে আসে। যেহেতু পরিস্থিতি পরিবর্তন হয়, তাহলে পরিস্থিতির সাথে সাথে কিন্তু কী হয়, প্রত্যেকটি পরিস্থিতিতে কিছু না কিছু এফেক্ট ক্রিয়েট হয়। তার কি বলবো, ক্রিয়া প্রতিক্রিয়ার যে জায়গা, তার যে ধর্ম, তার যে বিশেষ কার্যকারিতার বিষয় রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো যাই হোক, আমরা যেটা বলছি, তাহলে যে কোনো একটা টাস্ক রয়েছে, সে টাস্কের কী আছে, তার নিজস্ব কিছু গুণ রয়েছে, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার নিজস্ব কিছু মেকানিজম রয়েছে, এবং পাশাপাশি রয়েছে এই টাস্কটি যে সিচুয়েশনে রয়েছে, যে সিচুয়েশনের একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় রয়েছে। এই গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়টি কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়, যে বিষয়টি, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে প্রত্যেকটি টাস্কের দু রকমের গুণ রয়েছে বা দু রকমের নির্ণায়ক রয়েছে। একটি হচ্ছে তার নিজস্ব গুণ, রিয়াল যে সমস্ত কোয়ালিটি তার মধ্যে রয়েছে, কতগুলো হচ্ছে সিচুয়েশনাল এফেক্ট। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু যে কোনো কাজকে নতুন রূপে আমাদের সামনে তুলে ধরে। তো সেই জন্য বলা হচ্ছে যে এই যে কাজগুলি বা এই টাস্কগুলি, এই যে টাস্ক বলতে আমরা কোনো রকমের যে কিছু আউটকাম জেনারেট হবে এই ধরনের কাজের কথা এখানে আমরা যেমন ভাববো, পাশাপাশি আমাদেরকে ভাবতে হবে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিটা মুহূর্তে কিছু না কিছু কাজ করে থাকি, মূলত সারভাইভ করার জন্য হোক, আমাদের যে নিজস্ব যে বেঁচে থাকার জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্টগুলো রয়েছে, কিংবা বলা যেতে পারে যে অ্যাডজাস্টের জন্য হোক, এই যে কোনো কাজের জন্য আমাদেরকে কিন্তু যে কোনো কাজই কিন্তু মূলত আমাদের অবজেক্টিভ ওরিয়েন্টেড হয়, যে অবজেক্টিভগুলি মূলত আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত। যাই হোক, আজকে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে যে ম্যানেজমেন্ট কাকে বলছে, ম্যানেজমেন্ট বিষয়টি কি। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটি কাজের সাথে কিন্তু ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি সম্পর্কযুক্ত। যদি আমি ভালোভাবে প্রথাগতভাবে বা ফর্মাল কনসেপ্ট নিয়ে যদি আমি সেই টাস্কগুলোকে কন্ডাক্ট করতে চাই বা তার ফ্রুটফুল আউটকামটাকে এনশিওর করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ম্যানেজমেন্ট প্রক্রিয়াটিকে ভালোভাবে সচেতনভাবে আমাদেরকে বুঝে নিতে হবে, টেকনিক্যালি আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, আমরা কতগুলো ম্যানেজমেন্ট সায়েন্স নিয়ে যারা স্টাডি করেন বা ম্যানেজমেন্ট বিশারদ যারা রয়েছেন, ম্যানেজমেন্ট সেক্টরের যারা স্কলার রয়েছেন, এরকম আমরা কয়েকজন স্কলারের কনসেপ্ট আমরা আলোচনা করে নেব। প্রথমে আমরা দেখে নেব যে হ্যারল্ড কুঞ্জ বলে একজন ব্যক্তি, তিনি কি করেছেন। হ্যারল্ড কুঞ্জ কি বলছেন ম্যানেজমেন্ট সম্পর্কে, তিনি বলতে গিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, গুরুত্বপূর্ণ ডাইমেনশনগুলির প্রতি আলোকপাত করেছেন, সেগুলি সম্পর্কে আমরা
আলোচনা করব। তিনি বলতে চেয়েছেন এরকমভাবে যে ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস এটিকে তিনি কি করলেন, প্রসেস বলে উল্লেখ করলেন। ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ এখানে এরকম তিনি বলেননি, তিনি বললেন যে ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট, হ্যাঁ, আর্ট অফ গেটিং, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং, এখানে তিনি আর্ট হিসেবে উল্লেখ করছেন গেটিং থিংস, হ্যাঁ, গেটিং থিংস, আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু আদার্স, and with formally organized group, and with formally organized গ্রুপস। আচ্ছা, এখানে আমরা দেখব যে ইনি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোকপাত করেছেন। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে বুঝে নেওয়া দরকার। তিনি বলেছেন ম্যানেজমেন্টকে কিন্তু একটি আর্ট হিসেবে উল্লেখ করেছেন। এই যে আর্ট বলে একটি শব্দ আছে, এই আর্ট হিসেবে উল্লেখ করেছেন যে এটা কিসের আর্ট, তিনি বলছেন আর্ট, কিসের আর্ট, বলছে যে কোনো জিনিসকে লব্ধ করা মানে লাভ করা বা পাওয়ার একটা গুরুত্বপূর্ণ আর্ট। আর আমরা জানি যে আর্ট শব্দটির সাথে আরেকটি শব্দ সমর্থক শব্দ হিসেবে ধরা যায় স্কিল। হ্যাঁ, এই যে স্কিল যে শব্দটি রয়েছে, সেই স্কিল শব্দটি কিন্তু আর্ট শব্দটির সাথে কিন্তু সম্পর্কযুক্ত। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা এমন মানে ম্যানেজমেন্ট হচ্ছে একটি স্কিল, বা বলা যেতে পারে যে স্কিল ডেভেলপমেন্টের একটা প্রথাগত একটা অনুশীলন পদ্ধতি। যে স্কিলটা করবে কি যে না তো কোনো একটি সংগঠন, এখানে বলা হয়েছে তিনি বলেছেন একটা অর্গানাইজড গ্রুপ, হ্যাঁ, একটি গ্রুপ রয়েছে, যে গ্রুপের মধ্যে অনেক মানুষ অর্গানাইজড হয়েছে। আচ্ছা, অর্গানাইজড কেন হয়েছে? এগুলো বিভিন্ন রকমের উদ্দেশ্য থাকতে পারে, যে বিভিন্ন উদ্দেশ্যকে মাথায় রেখে এরা অর্গানাইজড হয়েছে। যেমন ধরা যাক কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানে এসেছে, না তো কিছু রুজি রোজগারের জন্য, হ্যাঁ, আত্মমর্যাদা, আত্মসম্মান বা কোনো একটা পরিষেবা দেওয়ার জন্য, সার্ভিস সেক্টরে কাজ করার জন্য, এই উদ্দেশ্য নিয়ে তারা এসেছে এবং তারা একটি প্রতিষ্ঠানে তারা সংগঠিত হয়েছে। ধরা যাক সেটা একটি এডুকেশন ইনস্টিটিউশন, অর্গানাইজড গ্রুপ, তারা নিয়মিত সেখানে আসে, নিয়মিত সেখানে তার যে নির্ধারিত কাজকর্মগুলি করেন এবং কাজকর্মগুলি করার পরে তারা নির্ধারিত সময় তারা নিজেদের বাসায় ফিরে যান এবং তাদের যে দৈনন্দিন জীবনের যে সমস্ত জীবনের যে অবজেক্টিভগুলোকে নিয়ে তারা অর্গানাইজড হয় বা এই প্রতিষ্ঠানে আসে, সেই উদ্দেশ্যগুলো তাদের পূরণ হয়। তো যাই হোক, এই যে অর্গানাইজড একটি গ্রুপ, এই অর্গানাইজ গ্রুপের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে এই গ্রুপটির একটি সামগ্রিক কাজ আছে, উদ্দেশ্য রয়েছে। সেই কাজগুলিকে করার জন্য এখানে দেখা গেল একটি বা একাধিক রেগুলেটিং বডি রয়েছে বা রেগুলেটিং ম্যান রয়েছে বা বিষয় রয়েছে। ধরা যাক এটা একটি হাই স্কুল রয়েছে, আমি ধরে নিলাম। এখানে কি রয়েছেন? এখানে রয়েছেন হেডমাস্টার মশাই, HM রয়েছেন। এখানে কি রয়েছেন? এখানে রয়েছে সেক্রেটারি, হ্যাঁ, এখানে HM রয়েছে, সেক্রেটারি রয়েছেন এবং হেডমাস্টার মশাই এবং সেক্রেটারি। এনারা কি করছেন? এনারা মূলত এই যে স্কুলটি গড়ে উঠেছে, এই যে স্কুলটির উদ্দেশ্যটা কি, মানে যে সমাজে স্কুলটি বা বিদ্যালয়টি গড়ে উঠেছে, সেই সমাজের শিশুরা অর্থাৎ নতুন প্রজন্মের লোকেরা বা যারা অপরিণত ব্যক্তিত্ব, তারা যখন এই শিক্ষা প্রতিষ্ঠানে আসছে এবং তাদের ব্যক্তিত্ব যাতে সুসংগঠিত রূপে গড়ে ওঠে, সেই ব্যক্তিত্ব গঠন করার উদ্দেশ্যেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এবং ধরা হচ্ছে যে এই যে সমাজের যে স্বপ্ন চাওয়া পাওয়াগুলি রয়েছে, সেগুলি যাতে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে পূরণ হয়,
চাওয়া পাওয়া মূলত হচ্ছে এরকম যে আজকে যারা অপরিণত ব্যক্তিত্ব বা আজকে যারা নতুন প্রজন্ম, তারা আগামী দিনে তারা নাগরিক হবে এবং তারা নতুন সমাজ নির্মাণ করবে। নতুন সমাজের মানুষেরা, সমাজবদ্ধ ব্যক্তিরা যাতে উপযুক্ত হয়, কার্যকরী হয়, তাৎপর্যপূর্ণভাবে নিজেদের যে সামাজিক গুণ বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যাতে প্রতিফলিত হয়, সেগুলো যাতে অর্জন করতে পারে দক্ষতার সাথে, সেই উদ্দেশ্যটিকে পূরণ করার জন্যই কিন্তু প্রকৃতপক্ষে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা। এবার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে কি, এই যে উদ্দেশ্য রয়েছে, এই উদ্দেশ্য পূরণ করার জন্য রেগুলেটিং বডি বা রেগুলেটিং মেকানিজম হিসেবে রয়েছে হেডমাস্টার মশাই, সেক্রেটারি, এই সমস্ত রয়েছে, টিচার্স কাউন্সিল, হ্যাঁ এরকম রয়েছে, ম্যানেজিং কমিটি ইত্যাদি রয়েছে। এনারা কি করবেন, এই যে অর্গানাইজ গ্রুপ, এই অর্গানাইজ গ্রুপের এফেক্ট মানে যেটাকে বলছে এফোর্ট, এই অর্গানাইজড গ্রুপের প্রত্যেকটি ব্যক্তির যে এফোর্ট রয়েছে, তাদের যে প্রচেষ্টা রয়েছে, সে এফোর্টগুলোকে একটি নির্দিষ্ট দিকে চালনা করবে। অর্থাৎ এখানে যে প্রত্যেকটি মানুষ রয়েছে, এখানে দেখা গেল ব্যক্তি 1, 2, 3, 4 এরকমভাবে অনেক ব্যক্তি রয়েছে। এই ব্যক্তিদের যে এফোর্ট, এদের একটা টার্গেট, এদিকে একটা টার্গেট রয়েছে, এই এফোর্টগুলোকে যাতে সেই টার্গেটের অভিমুখে পরিচালনা করা যায়, তাদের যে একটা এফোর্ট আছে, হ্যাঁ তাদের যে এফোর্ট রয়েছে, সেই এফোর্টকে যাতে চালনা করা যায় একটা নির্দিষ্ট টার্গেট অভিমুখে, হ্যাঁ সেই কাজটি করে থাকবে কে? সেই কাজটি করে থাকবে সেই যে ইনস্টিটিউশনের যে রেগুলেটিং বডি, হ্যাঁ সেই রেগুলেটিং বডিটা কি করবে? সেই কাজটি কিন্তু করে থাকবে। এই এফোর্টটাকে কি করবে? একটা টার্গেট বা একটা তাদের যে প্রাতিষ্ঠানিক যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা পূরণ করার জন্য, উদ্দেশ্যটিকে পূরণ করার দিকে কি করবে? তাদের প্রত্যেকটি ব্যক্তির যে এফোর্ট রয়েছে সেটিকে কিন্তু চালনা করবে বা রেগুলেট করবে। সেই জন্য এখানে কি বলা হচ্ছে? এখানে একটা কথা বলা হয়েছে, গেটিং থিংস ডান থ্রু আদার্স। ডান থ্রু আদার্স বলতে এখানে আদার কারা? এখানে আদার হচ্ছে সেই লিভিং রিসোর্স বলতে এখানে কাকে ম্যানেজ করব। এখানে ম্যানেজ করার প্রশ্নটি যেমন আসছে, মূলত এখানে ম্যানেজ করা ইনি যেটা আলোকপাত করেছেন যে আমরা সাধারণভাবে রিসোর্সকে দুভাবে দেখে থাকি, একটি মেটেরিয়ালিস্টিক রিসোর্স, আরেকটি হচ্ছে হিউম্যানিস্টিক রিসোর্স। তাহলে এই যে মেটেরিয়ালিস্টিক রিসোর্সের ম্যানেজমেন্টের কথাটা তিনি এখানে বলেননি, এখানে বলেছেন ম্যানেজ আমি কাকে করব? আমরা করব এখানে হিউম্যানিস্টিক যে রিসোর্স রয়েছে, মানবীয় যে সম্পদ, সে মানবীয় সম্পদ এক কথায় মানুষ, যে অর্গানাইজ গ্রুপের প্রত্যেকটি সদস্য। এই অর্গানাইজ গ্রুপের প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি ব্যক্তির মধ্যে কি আছে? এফোর্ট রয়েছে, কর্ম করার ক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে। সে সামর্থ্য বা ক্ষমতাগুলো যাতে এই প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য পূরণ করার জন্য একটি উপযুক্ত পথে পরিচালন করা যায়, সেই কাজটিকে পূরণ করার জন্য কিন্তু রয়েছে এখানে আরও রেগুলেটিং বডি। এই রেগুলেটিং বডি যখন কি করবে? এই প্রত্যেকটি ব্যক্তির এফোর্টকে অর্গানাইজড ওয়েতে একটি নির্দিষ্ট দিকে চালনা করবে, মূলত এর উদ্দেশ্যটিকে পূরণ করার জন্য। এখানে বলা হয়েছে গেটিং থিংস। এখানে গেটিং থিংসটি কি? এটা হচ্ছে টার্গেট অবজেক্টিভ। এই যে প্রতিষ্ঠানের যে টার্গেট অবজেক্টিভ, সে টার্গেট অবজেক্টিভটাকে আমি ফুলফিল করতে চাই। কাদের সাহায্যে? কিভাবে করব? এই যে অর্গানাইজড গ্রুপের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, অর্গানাইজড পিপল, যে সাধারণ মানুষেরা রয়েছে, অর্গানাইজড গ্রুপের মধ্যে যে ব্যক্তিগুলো বা মেম্বাররা রয়েছে, তাদের এফোর্টকে, তাদের মোটিভকে, হ্যাঁ তাদের এফোর্টকে, তাদের মোটিভকে, তাদের এনার্জিকে, হ্যাঁ তাদের অ্যাসপিরেশনকে, হ্যাঁ তাদের ফিলসফিকে, তাদের নলেজকে, তাদের এক্সপিরিয়েন্সকে, এই সমস্তকে প্রপার ইউটিলাইজ করার মাধ্যমে টার্গেট যে অবজেক্টিভ রয়েছে, কি টার্গেট অবজেক্টিভ রয়েছে একটি প্রতিষ্ঠানে? টার্গেট অবজেক্টিভ আমরা যেটা বলেছিলাম যে এমন একটি সমাজের জন্য অপরিণত ব্যক্তিত্বকে পরিণত করা, যাতে করে একটি নতুন সমাজ গড়ে উঠবে, যে সমাজে একটি নতুন পরিকাঠামো, একটি নতুন গতি প্রকৃতি, একটি নতুন ফিলসফি সুন্দরভাবে সময়ের সাথে সাথে প্রতিফলিত হবে, এমন একটি উদ্দেশ্য। সেটাই হচ্ছে টার্গেট অবজেক্টিভ। সে টার্গেট অবজেক্টিভটি ফুলফিল করার জন্য এই অর্গানাইজ গ্রুপের অন্তর্ভুক্ত প্রত্যেকটি মানুষের এফোর্টকে যখন কি করা হচ্ছে, প্রপারলি একটা নির্দিষ্ট ডাইমেনশনে বা একটা নির্দিষ্ট ডিরেকশনে মোটিভেট করা হচ্ছে বা তাদেরকে পরিচালনা করা হচ্ছে, মূলত টার্গেট অবজেক্টিভ ফুলফিল করার জন্য। আরও একটা দিক তিনি বলেছেন, তখন সেটিকে তিনি বলছেন ম্যানেজ। এবং এই কাজটি করার যে আর্ট বা এই কাজটি করার যে স্কিল, সেই স্কিলটাই হচ্ছে ম্যানেজমেন্ট।
হ্যাঁ, এই কাজটি করার অর্থাৎ টার্গেট অবজেক্টিভ ফুলফিল করার যে একটা মানে স্কিলটি সেটি হচ্ছে মূলত হচ্ছে ম্যানেজমেন্ট। তিনি আরও একটি জিনিস বলেছেন, উইথ ফর্মালি অর্গানাইজড গ্রুপ। এটা আমরা অলরেডি বলেছি যে প্রথাগতভাবে গড়ে ওঠা কোনো প্রতিষ্ঠান। তাহলে আপনি এই যে কুঞ্জ হ্যারল্ড কুঞ্জ এখানে যে ম্যানেজমেন্ট সম্পর্কে বললেন, তিনি বললেন তাহলে আমরা কি বুঝলাম এই জায়গাটা, এই যে কনসেপ্ট, এটি আমাদেরকে মনে রাখতে হবে। এই ব্যক্তি, এই যিনি ম্যানেজমেন্টে বিশারদ, তিনি গবেষণা করে নিয়ে এই কনসেপ্টটি তিনি ডেভেলপ করেছেন এবং সে কনসেপ্টটিকে ডেভেলপ করেছেন, বিভিন্নভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, বিভিন্ন জায়গায় গ্রহণযোগ্যতা লাভ করেছে। এবার আমরা সেই প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য যে কনসেপ্টটি, সে ধারণাটি, সেটিকে আমরা অ্যানালাইসিস করে এর সারবত্তা কী রয়েছে, এর নির্যাস কী রয়েছে, সারসত্তা কী রয়েছে, সেটিকে আজকে আমরা আলোচনা করলাম বা সেটিকে নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তিনি মূলত ম্যানেজমেন্ট বলতে বলেছেন এটি একটি হচ্ছে স্কিল, এটি একটি আর্ট, এটা খুব সুন্দর একটা আর্ট বা একটা স্কিল। এই আর্টটা কি করতে সাহায্য করে না, তাটা প্রথাগতভাবে সংগঠিত কিছু মানুষ, সেই মানুষ বা ফর্মালি অর্গানাইজড গ্রুপ, সেই ফর্মালি অর্গানাইজড গ্রুপের প্রত্যেকটি মানুষের এফোর্ট রয়েছে, তার এবিলিটি রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, তার মোটিভ রয়েছে, তার ফিলোসফি রয়েছে, তার নলেজ রয়েছে, তার এক্সপিরিয়েন্স রয়েছে। এই সমস্ত কিছুগুলিকে একটি নির্দিষ্ট ডিরেকশনে পরিচালন করা, একটা নির্দিষ্ট দিকে পরিচালন করা, তাদেরকে রেগুলেট করা মূলত কিসের জন্য না, তো যে অর্গানাইজড ফর্মালি গড়ে ওঠা যে অর্গানাইজেশনটি, সে অর্গানাইজড যে গ্রুপটি, তার যে অবজেক্টিভ রয়েছে, সেই অবজেক্টিভটিকে ফুলফিল করার জন্য। অবজেক্টিভ কী রয়েছে, টার্গেট অবজেক্টিভটি কী রয়েছে, সে টার্গেট অবজেক্টিভ আমরা অলরেডি বলেছি, একটি এক্সাম্পলের ভিত্তিতে বলেছি। সেটা ফুলফিল করার জন্য যখন এই এফোর্টগুলোকে রেগুলারাইজড করা হচ্ছে বা এগুলোকে রেগুলেট করা হচ্ছে বা ডিরেক্ট করা হচ্ছে, তখন সেটি হচ্ছে কিন্তু মূলত ম্যানেজমেন্ট। এবং এইটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে মনে রাখা খুব দরকার। এরপরে আমরা আরও আলোচনা করে নেব যে এই কনসেপ্টটি যাতে আরও আমাদের কাছে অর্থবহ হয়ে যায় এবং আমরা যাতে প্রত্যেকটি দৈনন্দিন জীবনের যে সমস্ত প্রবলেমগুলো, সে প্রবলেম বা টাস্কগুলি রয়েছে, সেগুলিকে সলভ করতে পারি। আমাদের যেমন মনে রাখা দরকার, আমি একজন ব্যক্তি হিসেবে আমরা নিজেকে ম্যানেজ করা দরকার হয়। যে ব্যক্তি সে নিজেকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে, সে যেমন এই পরিবর্তনশীল পরিস্থিতি বা পরিবেশে উপযুক্তভাবে অভিযোজন করতে পারবে, পাশাপাশি নিজের যে দক্ষতার জায়গাগুলি, সেগুলি কিন্তু সবার সামনে তুলে ধরতে পারবে। সেই জন্য একটি গুরুত্বপূর্ণ মেকানিজম সম্পর্কে উল্লেখ করা হয়। সেটি মেকানিজমটি কি, সেটি হচ্ছে যেমন হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। একই রকমভাবে আমাদের সময়কে আমরা আলোচনা করেছি, সিচুয়েশনের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, সে পরিস্থিতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়কে ম্যানেজ করতে হয়। যেমন সেক্ষেত্রেও কিন্তু ম্যানেজমেন্টের কনসেপ্টটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা এবার আমরা আর একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এখানে যেমন এফডব্লিউ টেইলর কি বলছেন, টেইলর কিন্তু এই ম্যানেজমেন্ট সম্পর্কে বলতে গিয়ে তিনিও কিন্তু তার নিজস্ব একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট প্রোভাইড করেছেন। তিনি বলেছেন এরকমভাবে যে ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট। ইনিও কিন্তু একটা কথাই বললেন, হ্যাঁ, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট। এখানেও তিনি বলছেন এটি আর্ট, পাশাপাশি আবার কেউ বলছেন এটি সায়েন্স। হ্যাঁ, এরকম রয়েছে যে ম্যানেজমেন্ট একটা সায়েন্স, ম্যানেজমেন্ট একটি আর্ট, দুটোই একসঙ্গে কিন্তু বলা হয়েছে। ম্যানেজমেন্ট অফ আর্ট অফ নোয়িং, এখানে তিনি কুঞ্জ যেটা বলেছেন, হ্যারল্ড কুঞ্জ বলেছেন টু গেটিং সামথিং বা গেটিং থিংস, এখানে কিন্তু বলা হচ্ছে নোয়িং। আমরা এই বিষয়টি জানার একটি গুরুত্বপূর্ণ আর্ট, নোয়িং এক্স্যাক্টলি হ্যাঁ হোয়াট ইউ ওয়ান্ট, নোয়িং এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। এখানে ইউ বললেন, ইনি কিন্তু ওভারঅল বলে দিলেন। ওখানে কুঞ্জ যেটা বলেছিলেন যে তিনি বলেছিলেন যে কোনো অর্গানাইজড গ্রুপ, এখানে কিন্তু বলা হচ্ছে যে এখানে শুধু অর্গানাইজড গ্রুপ নয়, এখানে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে বলা হচ্ছে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। হ্যাঁ, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু মানে যে ব্যক্তি, যে প্রতিষ্ঠান, যে সংগঠন যা করতে চায়, হ্যাঁ, সেই সম্পর্কে জানায়। হোয়াট টু ডু অ্যান্ড সিং এবং দেখা, কি দেখা, অ্যান্ড সিং দ্যাট they do it in the, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ তিনি ব্যবহার করেছেন, ইন দ্য বেস্ট অ্যান্ড চিপেস্ট ওয়ে। এখানে দেখা হচ্ছে, এখানে দুটো টার্গেট জিনিস, একটা হচ্ছে
একটা হচ্ছে কোয়ালিটি, একটা গুরুত্বপূর্ণ মানে বেস্ট পন্থা, আর এটা হচ্ছে মানে কম হচ্ছে যাতে এক্সপেন্সিভ হয়, সস্তা পন্থা। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ কিছু না কিছু করতে চায় তার জীবনে বেঁচে থাকার জন্য। অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু করণীয় রয়েছে। যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানে তার নিজস্ব টার্গেট অবজেক্টিভ রয়েছে, সে টার্গেট অবজেক্টিভগুলিকে ফুলফিল করার প্রয়োজনীয়তা রয়েছে, এবং প্রত্যেককে যেটা করতে হবে, যেটা তার করা দরকার, সেই কাজটি করার জন্য অ্যাকচুয়ালি কিভাবে কাজটি করব এবং সে কাজটি করার জন্য কোন কোন ধারণা বা কোন কোন ইনফরমেশনগুলো ব্যক্তির মধ্যে থাকা অত্যন্ত আবশ্যক, সেই ইনফরমেশন বা সেই ধারণাটি লাভ করার একটি গুরুত্বপূর্ণ স্কিল হিসেবে টেলর ম্যানেজমেন্টকে উল্লেখ করেছেন। এবং তিনি বলছেন শুধু নলেজ রিসিভ করলেই হবে না, এবং বলা হচ্ছে টু ডু অ্যান্ড সিইং দ্যাট ডু ইট ইন দ্য বেস্ট অ্যান্ড চিপেস্ট ওয়ে। এখানে যে কনসেপ্টগুলো আমরা লাভ করব, যে ইনফরমেশনগুলো আমরা লাভ করব, যে নলেজগুলি আমরা লাভ করব, সেই নলেজ, ইনফরমেশন বা এক্সপিরিয়েন্স, সে প্রত্যেকটি বিষয়ই যাতে আমরা উপযুক্তভাবে, প্রকৃতপক্ষে তাহলে দেখতে গেলে বলতে হয় যে প্রত্যেকটি মানুষের যে যা কিছু করণীয় রয়েছে, প্রত্যেকটি মানুষের যে জীবনের প্রত্যেকটি মানুষ বা কোনো সমাজবদ্ধ জীব বা কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠান, প্রত্যেকেরই কিছু না কিছু করণীয় রয়েছে। সেই যে যা করণীয় রয়েছে সেগুলোকে কতটা দক্ষতার সাথে কিভাবে খুব সহজ উপায়ে, খুব মানে কোয়ালিটেটিভ ওয়েতে এবং খুব চিপেস্ট ওয়েতে, এখানে তিনি এই দুটো জায়গাকে কিন্তু হাইলাইট করেছেন। একটি হচ্ছে বেস্ট ওয়ে বলেছেন এবং চিপেস্ট ওয়ে। আমরা তো দেখা যাচ্ছে যে কোনো কাজ, যদি কোনো একটা কাজ করতে হয়, প্রচুর সময় লাগলো, প্রচুর অর্থ ব্যয় হলো, তাহলে সেক্ষেত্রে ম্যানেজ করার প্রাসঙ্গিকতা নেই বা তার গুরুত্ব নেই। তো এখানে তাহলে ম্যানেজ করার ক্ষেত্রে এখানে তিনি বলতে চেয়েছেন যে এমন ম্যানেজমেন্টের মধ্য দিয়ে এমন কিছু টেকনিক বা এমন কিছু স্কিল বেরিয়ে আসবে, ব্যক্তি সেই স্কিলগুলোকে জানবে প্রথমে, যেমন পাশাপাশি সেই স্কিলগুলোকে ইমপ্লিমেন্ট করবে। এখানে যেমন যে জানা এবং ইমপ্লিমেন্ট করা, এই যে নোয়িং, আর হচ্ছে এখানে যেমন বলা হচ্ছে সিইং দ্যাট দে ডু ইট। দুটো জিনিস, একটা হচ্ছে জানবো এবং সেটাকে ইমপ্লাই করব, জানবো এবং ইমপ্লাই করব। আচ্ছা, কি জানবো, কি ইমপ্লাই করব? আমি জানবো সেই সমস্ত স্কিলগুলো, সেই নলেজগুলো, সেই এক্সপিরিয়েন্সগুলো, সেই ইনফরমেশনগুলো, যেগুলো কি করবে, যেগুলো আমার কোনো কাজকে কম সময় খরচে বা কম সময়ের ব্যয় করে, একই রকমভাবে কম অর্থ ব্যয় করে আমাকে যে কোনো কাজকে যথার্থ রূপে এবং যেরকম আমি রেজাল্ট পেতে চাইছি, অবজেক্টিভ ফুলফিল করতে চাইছি, ঠিক সেরকমই রেজাল্ট যাতে আমি পাই, সেটা পেতে যে নলেজগুলো, এক্সপিরিয়েন্সগুলো, কনসেপ্টগুলো আমি যেভাবে জানবো এবং সেই জানার পরিপ্রেক্ষিতে সেটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করব, ইমপ্লাই করব, সেই সম্পর্কিত অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ যে শিল্প বা কলা, সেটি হচ্ছে ম্যানেজমেন্ট। আর একটু সহজ করে ব্যাপারটা বলি, যে তিনি বলতে চেয়েছেন যে ম্যানেজমেন্ট একটা হচ্ছে আর্ট। যে কিসের আর্ট? আর্টটা কিসের? না, তা আর্টটা হচ্ছে এটা যে ব্যক্তি এই আর্টের চর্চার মধ্য দিয়ে ব্যক্তি কি করতে পারবে, এই আর্ট চর্চার মধ্য দিয়ে বা এই আর্টের মধ্য দিয়ে ব্যক্তি যে জানতে পারবে, প্রথমে হচ্ছে জানতে পারবে যে তার যে দৈনন্দিন জীবনের বিভিন্ন উদ্দেশ্য বা বিভিন্ন রকমের কাজগুলি রয়েছে, সে কাজগুলো কিভাবে করতে হবে, প্রথমে তিনি সে সম্পর্কে জানবেন। তারপরে হচ্ছে পাশাপাশি হচ্ছে তার জানার পাশাপাশি হচ্ছে সেই জানা জিনিসগুলোকে কি করে অ্যাপ্লাই করবেন, ইমপ্লাই করবেন। সেই ইমপ্লাই করার ক্ষেত্রেও কিন্তু ব্যক্তি সেই ইমপ্লিমেন্টেশনের প্রসেস বা মেকানিজমগুলোও কিন্তু তিনি জানতে পারবেন। তাহলে তিনি প্রথমে জানবেন প্লাস সেটাকে ইমপ্লিমেন্ট করবেন। এই দুটো কাজ যাতে ঠিক, সেই দুটো কাজ সম্পর্কে যাতে যথার্থভাবে ব্যক্তি নিজেকে ওয়েল ইকুইপড হতে পারে, সেই ওয়েল ইকুইপ করার যে একটা আর্ট, সেই আর্টটাই হচ্ছে ম্যানেজমেন্ট। ধরা যাক একটা এক্সাম্পল দিলে বেশি বিষয়টি আরও সহজ হয়ে যাবে। এক্সাম্পলটা কি? যেমন ধরা যাক আমি একজন ব্যক্তি, আমি একটি ছোট্ট একটা বিজনেস ওপেন করেছি, কিংবা ধরা যাক আমি একটা ছোট্ট স্কুল খুলেছি, প্রাইভেট স্কুল। একটি প্রাইভেট স্কুল তৈরি করেছি, যে প্রাইভেট স্কুল এর মধ্য দিয়ে আমি একটা কি চাইছি, আমি একটা কোয়ালিটি পার্সোনালিটি আমি তৈরি করতে চাইছি। কীরকম? আমি একটা এরকম ধরা যাক আমি একটা এক্সপেরিমেন্টাল একটা স্কুল তৈরি করলাম, আমি একটা তৈরি করলাম। এক্সপেরিমেন্টাল স্কুল হলো। তো আমি কি চাইছি, আমার টার্গেট অবজেক্টিভ কি? এটা তো সোসাইটি রয়েছে, সোসাইটি থেকে কি আসবে, যে
ইমম্যাচিওর যে পার্সোনালিটি আছে সেই ইমম্যাচিওর পার্সোনালিটিগুলো আমার এখানে আসবে, সে তাদেরকে আমি কি করব, কোয়ালিটি পার্সোনালিটিতে কনভার্ট করে এফেক্টিভ পার্সোনালিটি সোসাইটিকে, হ্যাঁ, এফেক্টিভ পার্সোনালিটি রূপে সোসাইটিকে আমি কি করব, প্রোভাইড করব। কি চাইছি, প্রথম কথা হচ্ছে সোসাইটির মধ্যে রয়েছে এই লেস মানে ইমম্যাচিওর পার্সোনালিটি, সোসাইটিতে রয়েছে ইমম্যাচিওর পার্সোনালিটি। সেই ইমম্যাচিওর পার্সোনালিটি আমার স্কুলে এক্সপেরিমেন্টাল স্কুলে আসবে এবং সেই এক্সপেরিমেন্টাল স্কুল থেকে আমি তার একটা রেগুলেটিং বডি হিসেবে বা মেকানিজম বা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি কি চাইছি, কোয়ালিটি পার্সোনালিটি বিল্ড করতে চাইছি। এবং সে কোয়ালিটি পার্সোনালিটি বিল্ড করার পরে এই পার্সোনালিটি যখন সোসাইটিতে যাবে সে নিজেকে এফেক্টিভ পার্সোনালিটিতে কনভার্ট করবে বা সেটাকে ইমপ্লিমেন্ট করবে। তাহলে আমি কি করতে চাইছি, প্রথমে আমি জানবো যে আমি কি করতে চাইছি, আমার করার জন্য কি করণীয়। প্রথমে আমাকে জানতে হবে এখান থেকে যে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট, আমাকে কিন্তু নলেজ নিতে হবে, আমাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নলেজ কালেক্ট করতে হবে। তো স্কিলফুলি আমাকে নলেজটাকে কালেক্ট করতে হবে। কি কালেক্ট করতে হবে, যে টোটাল যে মেকানিজমটা রয়েছে সোসাইটিতে, কারা ইমম্যাচিওর পার্সোনালিটি নাম্বার 1, একই রকমভাবে আমার স্কুলের নেচার কী হবে নাম্বার 2, একই রকমভাবে কোয়ালিটি পার্সোনালিটির ডাইমেনশন কী হবে নাম্বার 3, এই কোয়ালিটি পার্সোনালিটি কীভাবে এফেক্টিভ পার্সোনালিটিতে কনভার্ট হবে নাম্বার 4। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলো সম্পর্কে সবার আগে আমাকে জানতে হবে। এবার জানলাম, অনেক ইনফরমেশান, অনেক নলেজ, হ্যাঁ, অনেক এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এগুলো আমরা গ্যাদার করলাম, বিভিন্ন কনসেপ্ট আমি গ্যাদার করলাম, বিভিন্নভাবে জানলাম। আর শুধু জানলেই হবে না, আমাকে কি রূপে জানতে হবে, এই নলেজগুলোকে যাতে আমি ইমপ্লাই করতে পারি, এগুলোকে আমি কি নলেজের জায়গায় যাতে না থাকে, এটাকে যাতে আমি অ্যাপ্লাই করতে পারি বা ইমপ্লাই করতে পারি, অ্যাপ্লিকেশানে যাতে কনভার্ট করতে পারি। তাহলে এই নলেজগুলোকে, এক্সপিরিয়েন্সগুলোকে, ইনফরমেশানগুলোকে যাতে আমি অ্যাপ্লাই করতে পারি, সেটা কিভাবে অ্যাপ্লাই করব এবং স্কিলফুলি যাতে অ্যাপ্লাই করতে পারি। আমি যেমন স্কিলফুলি গ্যাদার করব এফেক্টিভ নলেজ, এফেক্টিভ ইনফরমেশান, এফেক্টিভ এক্সপিরিয়েন্স, এফেক্টিভ কনসেপ্ট, পাশাপাশি সেই স্কিলফুলি সেগুলোকে আমি অ্যাপ্লাই করব মূলত এই কাজগুলিকে করার জন্য। এই যে স্কিলটা আমাকে বিল্ড করতে সাহায্য করবে, যে অনুশীলন পদ্ধতির মধ্য দিয়ে, যে অনুশীলন মেকানিজমের মধ্য দিয়ে আমি এই স্কিলটাকে বিল্ড করতে পারবো, সেই অনুশীলন পদ্ধতিটাকেই মূলত বলা হচ্ছে ম্যানেজমেন্ট। অর্থাৎ ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস, দ্যাট প্রসেস, সেই প্রসেসের মধ্য দিয়ে ব্যক্তি মূলত সেই স্কিলটাকে বিল্ড করতে পারবে বা স্কিলটাকে ডেভেলপ করতে পারবে। যে স্কিলটা হচ্ছে ব্যক্তিকে তার কি করণীয় আছে, সেই করণীয় রিলেটেড ইনফরমেশান, নলেজ ইত্যাদিগুলোকে, এফেক্টিভ ইনফরমেশান, এফেক্টিভ নলেজ, কনসেপ্ট ইত্যাদিগুলোকে যেমন জানতে সাহায্য করবে, পাশাপাশি সেই নলেজ, কনসেপ্ট, এই বিষয়গুলিকে অ্যাপ্লাই করতেও সাহায্য করবে। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটি এফডব্লিউ টেইলার তিনি তার গবেষণার মধ্য দিয়ে উপযুক্তভাবে তিনি তুলে ধরেছেন। এরপরে আমরা আরেকটি কনসেপ্ট বিশ্লেষণ করব। সে বিশ্লেষণ করার পরিপ্রেক্ষিতে আমরা দেখে নেব যে ম্যানেজমেন্ট কেন তাৎপর্যপূর্ণ, আর ম্যানেজমেন্টে আমাদেরকে কেন শেখা দরকার। শুধুমাত্র জানার জন্য ম্যানেজমেন্ট জেনে লাভ নেই। যদি ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটি মেকানিজম যেটি আমরা যদি ভালোভাবে জানি এবং জেনে নিয়ে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি এবং সেখান থেকে এফেক্ট ক্রিয়েট করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে আমার এই যে সোসাইটিতে অ্যাডজাস্ট করা বা বেঁচে থাকার যে মূল যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আরেকজন বিশেষ ম্যানেজমেন্ট বিশারদ, ওনার আরেকটি কনসেপ্ট আমরা আলোচনা করব। জর্জ আর টেরি ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কতগুলো দিকের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ম্যানেজমেন্ট ইজ আ ডিস্টিংক্ট প্রসেস, consisting of planning, organizing, actuating and controlling। এরকম কথা তিনি উল্লেখ করলেন। তো
প্র্যাকটিক্যালি এর সাথে তিনি আরও কিছু যুক্ত করেছেন। তিনি বলেছেন যে এরকম যে ইউটিলাইজিং ইন ইচ বোথ in each both science and art science and art and followed in order to accomplish predetermined objectives এরকম তিনি উল্লেখ করলেন। তাহলে আমরা এই যে জর্জ আর টেরি তিনি ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ কনসেপ্টে ফোকাস করেছেন, সেই গুরুত্বপূর্ণ কনসেপ্টের জায়গাগুলি সম্পর্কে আমি বলি। তিনি বলেছেন যে এমন একটি ম্যানেজমেন্টের প্রসেস, এমন একটা বিশেষ প্রক্রিয়া। এই বিশেষ প্রক্রিয়ায় কি রয়েছে? এই বিশেষ প্রক্রিয়ায় কতগুলি গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের প্রক্রিয়ার বা অ্যাক্টিভিটির সমন্বয়ে তৈরি হওয়া একটা বিশেষ প্রক্রিয়া। কি কি প্রক্রিয়া, কি কি অ্যাক্টিভিটি রয়েছে? যেমন তিনি একটা নাম দিয়েছেন প্ল্যানিং, তিনি 2 নম্বর নাম দিয়েছেন অর্গানাইজিং, এবং 3 নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটির কথা বলেছেন তিনি বলেছেন অ্যাকচুয়েটিং বলে একটি নাম বলেছেন। চতুর্থ একটি গুরুত্বপূর্ণ প্রসেস সম্পর্কে তিনি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে কন্ট্রোলিং। তাহলে এই যে চার রকমের বিশেষ যে প্রক্রিয়া রয়েছে বা 4 রকমের অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটির সমন্বয়ে গড়ে ওঠা একটি বিশেষ প্রক্রিয়া বলে তিনি উল্লেখ করেছেন ম্যানেজমেন্টকে। এবং তিনি বলেছেন যে এই যে ম্যানেজমেন্টের যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসটার ইউটিলাইজেশন বা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেবিলিটি বা এফেক্টিভনেস মূলত আমরা সাধারণত এই যে বৈজ্ঞানিক অনুশীলনের ক্ষেত্রেও এবং আর্টসের স্টাডির ক্ষেত্রে, অর্থাৎ স্কিল বেসড স্টাডি এবং এক্সপেরিমেন্টেশন বেসড স্টাডি উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা এই ধরনের প্রক্রিয়ার বা এই সার্কেলের বিশেষ প্রয়োগ বা অনুশীলন বা চর্চা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি বলেছেন যে কি এই ডিস্টিংক্ট প্রসেস কনসিস্টিং অফ প্ল্যানিং, অর্গানাইজিং, অ্যাকচুয়েটিং অ্যান্ড কন্ট্রোলিং, এই 4টি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই জিনিসটা দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাই এই প্রয়োগ, অর্থাৎ এক্সপেরিমেন্টেশনের ক্ষেত্রেও আমরা এটা দেখতে পাই এবং স্কিল বেসড স্টাডির ক্ষেত্রেও আমরা বিশেষভাবে দেখতে পাই। অর্থাৎ যে সমস্ত অনুশীলনের ক্ষেত্রে এক্সপেরিমেন্টেশন রিলেটেড যে স্টাডিগুলি রয়েছে বা এক্সপেরিমেন্ট রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলি রয়েছে, সেখানেও কিন্তু আমরা ম্যানেজমেন্টের বিশেষ প্রয়োগ আমরা দেখতে পাই। তিনি এরকম বলেছেন, জর্জ আর টেরি এরকম বলেছেন যে এক্সপেরিমেন্টেশনের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায়। অর্থাৎ কোনো একজন রিসার্চার যদি এক্সপেরিমেন্ট করতে চান, এক্সপেরিমেন্ট করার সময়ও কিন্তু ওনাকে ওই টোটাল রিসার্চ প্রসেসটাকে ম্যানেজ করতে হয়। অর্থাৎ রিসার্চের ক্ষেত্রেও বা এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রেও মূলত আমাদের এই ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা বা ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি বা ম্যানেজমেন্ট সার্কেল যেটা রয়েছে বা সাইকেল যেটা রয়েছে, এই সাইকেলের বিশেষ প্রয়োগ কিন্তু আমরা দেখতে পাই। তিনি এটা বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে সমস্ত অনুশীলন ক্ষেত্র রয়েছে যেখানে মূলত স্কিলের উপরে, এফিসিয়েন্সির উপরে, এফেক্টিভনেসের উপরে বিশেষ করে কনসেন্ট্রেট করা হয়, ফোকাস করা হয়, অর্থাৎ যেখানে এফেক্টিভনেস বা এফিসিয়েন্সি বা স্কিলকে নিয়ে অনুশীলন করা হয়ে থাকে, সেই অনুশীলন ক্ষেত্রেও কিন্তু এই বিশেষ সাইকেলের বিশেষ প্রয়োগ আমরা দেখতে পাই, এই প্রক্রিয়াটির প্রয়োগ দেখতে পাই বা অনুশীলন দেখতে পাই। অর্থাৎ বৈজ্ঞানিক অনুশীলনের ক্ষেত্রেও ম্যানেজমেন্টের প্রয়োগ রয়েছে এবং পাশাপাশি স্কিল বেস স্টাডির ক্ষেত্রেও কিন্তু ম্যানেজমেন্টের বিশেষ রকমের প্রয়োগ রয়েছে। এখানে তিনি বলতে চেয়েছেন যে এই যে 4টি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সমন্বয় হচ্ছে বা 4টি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটির মাধ্যমে একটা যা কালেকটিভ যে একটা প্রসেস সম্পন্ন হচ্ছে, সেটি ম্যানেজমেন্ট। এবং এখানে এই ম্যানেজমেন্টের কাজ হিসেবে তিনি কি বলছেন, ইন অর্ডার টু অ্যাকমপ্লিশ দ্য প্রিডিটারমাইন্ড অবজেক্টিভটাকে ফুলফিল করা। অর্থাৎ এই পুরো কাজগুলি একজন এক্সপেরিমেন্ট বা একজন রিসার্চার যখন এক্সপেরিমেন্ট করছেন, ওনার নিজস্ব কিছু এক্সপেরিমেন্টাল অবজেক্টিভ থাকবে। একই রকমভাবে স্কিল বা এফিসিয়েন্সি বা এফেক্টিভনেস ইত্যাদি বিষয়গুলো নিয়ে যেখানে অনুশীলন হচ্ছে, অর্থাৎ স্কিল বেস স্টাডির ক্ষেত্রেও সেখানেও কিন্তু
তারও কিছু নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য যথার্থভাবে পূরণ করার ক্ষেত্রে বা পূরণ হলো কি হলো না সেক্ষেত্রে কিন্তু এই বিশেষ প্রক্রিয়াটির প্রয়োগ সম্পর্কে অনুশীলন কিন্তু করা হয়েছে, বা সেই অনুশীলন সম্পর্কে কিন্তু জর্জ আর টেরি কিন্তু বিশেষ কনসেন্ট্রেট করেছেন বা ফোকাস করেছেন। তাহলে আমরা এইটিকে যদি একটি সহজ একটা এক্সাম্পলের মাধ্যমে অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো এরকম একটা বিষয়, সেটি হচ্ছে যে ধরা যাক একটি সংগঠন রয়েছে, অর্গানাইজড গ্রুপ রয়েছে, বা কোনো একটি সিস্টেম রয়েছে, মেকানিজম রয়েছে, যেখানে কতগুলি মানুষ রয়েছে, যেখানে দু রকমের সম্পদের ব্যবহার রয়েছে বা প্রয়োগ রয়েছে, এবং সে দু রকমের সম্পদের অ্যাভেলেবিলিটি রয়েছে। যেরকম একরকম সম্পদ হচ্ছে যে কতগুলি মেটেরিয়ালিস্টিক রিসোর্স আর কতগুলি হচ্ছে নন মেটেরিয়ালিস্টিক রিসোর্স বা হিউম্যানিস্টিক রিসোর্স। তাহলে ধরা যাক এরকম একটি ইনস্টিটিউশন আছে বা অর্গানাইজড গ্রুপ রয়েছে, এরকম একটা ইনস্টিটিউশন রয়েছে, হ্যাঁ, আর এইখানে রয়েছে টার্গেট অবজেক্টিভ, হ্যাঁ, এটা রয়েছে টার্গেট অবজেক্টিভ। আর এটা হচ্ছে অর্গানাইজড গ্রুপ বলবো না, এটাকে বলছি আমি একটা ইনস্টিটিউশন বলছি। তাহলে এই যে ইনস্টিটিউশনে অনেক অ্যাক্টিভিটি আছে, ছোট ছোট এরকম অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলো যদি একসাথে যদি কালেকটিভলি সম্পন্ন হয়, প্রত্যেকটির যদি ঠিকঠাকভাবে সম্পন্ন হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট অবজেক্টিভ ফুলফিল হবে। তাহলে এই অ্যাক্টিভিটিগুলো কিভাবে হবে? এই অ্যাক্টিভিটিগুলি করার জন্য এখানে দু রকমের রিসোর্স আমরা দেখতে পাচ্ছি। একটি দেখতে পাচ্ছি মেটেরিয়ালিস্টিক রিসোর্স, আরেকটা আমরা দেখতে পাচ্ছি হিউম্যানিস্টিক রিসোর্স। অর্থাৎ মেটেরিয়ালিস্টিক রিসোর্স এখানে রয়েছে, এখানে হিউম্যানিস্টিক রিসোর্স রয়েছে। তাহলে এখানে ম্যানেজ করার ক্ষেত্রে আমাকে সমস্ত জিনিসগুলোকেই ম্যানেজ করা হয়, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক রিসোর্সকে যেমন ম্যানেজ করতে হবে বা ইউটিলাইজ করতে হবে, পাশাপাশি হিউম্যানিস্টিক রিসোর্সকেও ম্যানেজ করতে হবে। এখানে ধরা যাক এই ম্যানেজমেন্টের কাজটা কিভাবে হবে এই প্রসঙ্গে জর্জ সাহেব বলছেন, তিনি কিন্তু একটা সাইকেল বলে উল্লেখ করলেন যে এই কাজগুলো কিভাবে হবে। এখানে যে কাজগুলি রয়েছে সেগুলো কিভাবে সম্পন্ন হবে, সেগুলো কিভাবে কন্ডাক্ট করা হবে, সে কাজগুলি কন্ডাক্ট করার ক্ষেত্রে এখানে তিনি একটা সাইকেল উল্লেখ করলেন। তিনি কি বললেন যে এরকম একটা সাইকেল বা এরকম একটা প্রসেস, যেখানে কি থাকবে, যেখানে প্ল্যানিং থাকবে, হ্যাঁ, প্ল্যান থাকবে, যেখানে থাকবে অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ করা মানে এলোমেলো যে কোনো জিনিস, কোনো বিষয়কে নিয়ে কোনো প্রিডিটারমাইন্ড অবজেক্টিভ বা টার্গেট অবজেক্টিভ ফুলফিল কখনোই করা সম্ভব হয়ে ওঠে না। তা যে কোনো কাজকে ভালোভাবে গুছিয়ে করতে হয় এবং কাজের যে প্রকৃতি বা সিচুয়েশনের প্রকৃতি সেই অনুসারে কিন্তু এটাকে করতে হয়, এবং পুরো কাজটা কিভাবে করা হবে সে সম্পর্কে কিন্তু প্ল্যানিং একটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়। প্ল্যানিং সম্পর্কে বলতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে, প্ল্যান বিষয়টি হচ্ছে যে আমরা আগামীতে বা টোটাল অ্যাক্টিভিটি কিভাবে সম্পন্ন হবে তার সম্পর্কে একটা ওয়ার্কিং শিট তৈরি করা, বা বলা যেতে পারে একটা কর্মতালিকা তৈরি করা, যে কিভাবে কী হবে, বা একটা অ্যাক্টিভিটির একটা ব্লু প্রিন্ট ডিজাইন করা, যে এই ব্লু প্রিন্টের উপর ভিত্তি করে কিন্তু সমস্ত কর্ম সম্পন্ন হবে। সেজন্য প্ল্যানিং একটা বিষয়, এবং সেই প্ল্যান অনুসারে যে টোটাল কাজটা কিভাবে কন্ডাক্ট করতে হবে তার জন্য কিন্তু অর্গানাইজিংয়ের একটা বিষয় রয়েছে। একই রকমভাবে অ্যাকচুয়েটিং কথাটির মানেটা বলা হয়েছে অ্যাজ ইট ইজ, যা দরকার যেমন দরকার। যেমন আমি বলতে গেলে এখানে বলতে চাই যে অ্যাকচুয়েটিংয়ের ক্ষেত্রে মোটিভ দরকার রয়েছে, হিউম্যানিস্টিক রিসোর্স যারা রয়েছে তাদের মোটিভ দরকার রয়েছে, তাদেরকে ডাইরেক্ট করার দরকার রয়েছে, তাদেরকে ডাইরেক্ট করতে হয়, তাদেরকে মানে একটা নির্দিষ্ট দিকে এফোর্ট, তার ইন্টারনাল এফোর্ট অর্থাৎ সাইকোলজিক্যাল এফোর্টের পাশাপাশি তার যে ফিজিওলজিক্যাল এফোর্ট রয়েছে, এই দুটো এফোর্টকে একটা নির্দিষ্ট চ্যানেলাইজড করার জন্য তাকে মোটিভেট করতে হয় বা তাকে ডাইরেক্ট করতে হয়। এই দুটো বিষয়কে তিনি অ্যাকচুয়ালি নাম এইভাবে দিয়েছেন, তিনি বলেছেন অ্যাকচুয়েট করা। এবং পাশাপাশি আরেকটা জিনিস এখানে আমরা ধরে নিতে পারি, সেটি হচ্ছে কি যে সিচুয়েশন কি বলছে, টাইম কি বলছে, রিয়ালিটি কি বলছে, ইত্যাদি বিষয়গুলোকে অ্যানালাইসিস করা। আর লাস্টলি হচ্ছে এই টোটাল প্রসেসটাকে টোটাল বিষয়টিকে কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোলিংয়ের একটা বিষয় বা প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে নিয়ন্ত্রণ ছাড়া কোনো কাজ বা কোনো টার্গেটকে যথার্থভাবে পূরণ করতে পারি না। একটি গন্তব্যস্থল থেকে দেখা গেল কোনো একটি গন্তব্যস্থল থেকে আরেকটি গন্তব্যস্থলে একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি যাবে, যেতে গিয়ে যদি সে যদি নিজের প্রতি নিয়ন্ত্রণ না থাকে, অর্থাৎ তার গতির প্রতি নিয়ন্ত্রণ থাকতে হবে, তার হচ্ছে পারসেপশনের প্রতি নিয়ন্ত্রণ থাকতে হবে, তার ফিলোসফিক্যাল ইমপ্লিমেন্টেশনের প্রতি নিয়ন্ত্রণ থাকতে হবে। সেজন্য নিয়ন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এই নিয়ন্ত্রণের মাধ্যমেই কিন্তু সেই ব্যক্তি তার টার্গেট পয়েন্টে পৌঁছাতে পারবে। তো সেই জন্য বলা হচ্ছে এই যে 4টি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে, একটি হচ্ছে প্ল্যানিং, একটা অর্গানাইজিং, একটা অ্যাকচুয়েটিং আর কন্ট্রোলিং। এই 4টি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে যে বিশেষ সাইকেল তৈরি হচ্ছে, সেই সাইকেলের মাধ্যমে বা সেই প্রসেসের মাধ্যমে এই যে অর্গানাইজ গ্রুপ, সেই অর্গানাইজ গ্রুপের মধ্যে যে গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে, সেই অর্গানাইজ গ্রুপের সে কাজগুলি করার জন্য সেখানে যে হিউম্যানিস্টিক রিসোর্স এবং নন হিউম্যানিস্টিক রিসোর্স বা মেটেরিয়ালিস্টিক রিসোর্স রয়েছে, সেই রিসোর্সগুলোকে প্রপার ইউটিলাইজ করে মূলত কী করা হবে, টার্গেট অবজেক্টিভ যেটা রয়েছে সে টার্গেট অবজেক্টিভটাকে ফুলফিল করতে হবে। সেই টার্গেট অবজেক্টিভ ফুলফিল করার একটি বিশেষ প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে ম্যানেজমেন্টকে। অর্থাৎ জর্জ আর টেরি তিনি বলেছেন যে ইট ইজ এ প্রসেস টু ফুলফিল দ্য টার্গেট অবজেক্টিভ অর প্রিডিটারমাইন্ড অবজেক্টিভ অ্যান্ড হাউ দিস অবজেক্টিভ will be implemented or will be fulfilled based on a specific process. That process is basically it is a combination of 4 fundamental approach, 4 fundamental aspects, 4টি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস রয়েছে, 4টি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি রয়েছে, তার কম্বিনেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট হয়ে থাকে। অর্থাৎ বলা যেতে পারে যে যখন দৈনন্দিন জীবনে যদি আমরা মনে করি যে কোনো একজন মানুষ বা কোনো একটা সিস্টেম বা কোনো একটা সমাজ বলছে যে আমি কিছু ম্যানেজ করে নিচ্ছি, তো ম্যানেজ করে নিচ্ছি মানে সেখানে কি করছি, ম্যানেজ করছি মানে যে কোনো কাজকে ম্যানেজ করতে গেলে মূলত আমাদের মনে রাখতে হবে যে সেখানে একটি গুরুত্বপূর্ণ টাস্ক বা একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা প্ল্যান করা মানে সেখানে আদি অন্ত, অর্থাৎ কীভাবে টোটাল কাজটা কন্ডাক্ট হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কাজটা কন্ডাক্ট হবে, এবং কাজটা কন্ডাক্ট করতে গিয়ে কোনো প্রতিকূল অবস্থা বা অনুকূল অবস্থার সম্মুখীন হতে হবে কিনা, বা অনুকূল অবস্থা তো আমাদেরকে সাধারণভাবে কাজে গতি নিয়ে আনতে সাহায্য করেই, পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে আমরা নিজেদেরকে ওভারকাম করব বা আমাদের অ্যাক্টিভিটিগুলো কীরকম হবে, সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে অ্যাকশন প্ল্যান ডিজাইন করতে হবে। সেটি হচ্ছে প্ল্যানিং একটা গুরুত্বপূর্ণ পার্ট যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে যখনই আমরা ম্যানেজ করার ক্ষেত্রে প্ল্যানিং করলাম, সে প্ল্যানিং অনুসারে আমাদের টোটাল অ্যাক্টিভিটি, টোটাল রিসোর্স, অ্যাভেলেবেল রিসোর্স, মেটেরিয়ালিস্টিক রিসোর্স, হিউম্যানিস্টিক রিসোর্স, সেই রিসোর্সগুলোকে অর্গানাইজ করতে হয়। যদি আমরা ঠিকঠাকভাবে অর্গানাইজ করতে না পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্ল্যানকে আমরা এক্সিকিউট করতে পারবো না। তাহলে প্ল্যানকে এক্সিকিউট করতে গেলে আমাদেরকে গুছিয়ে নিতে হবে, স্ট্রাকচার্ড ওয়েতে আমাদেরকে ফাংশন করতে হবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে যে হিউম্যানিস্টিক রিসোর্সগুলি রয়েছে তাদের একটা মন আছে, তাদের এফোর্টকে যদি আমি যথার্থভাবে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমার প্ল্যানকে যথার্থভাবে এক্সিকিউট করতে পারবো বা আমি ফ্রুটফুল রেজাল্ট পেতে পারবো। যদি দেখা যায় যে হিউম্যানিস্টিক যে রিসোর্স রয়েছে, মানবীয় সম্পদ রয়েছে বা মানুষগুলি রয়েছে, তাদেরকে আমি মোটিভেট করতে পারলাম না, তাহলে তাদের যে অ্যাসপিরেশন রয়েছে, তাদের চাওয়া পাওয়া রয়েছে, তাদের যে ফিলোসফি আছে, তার ভাবনা চিন্তা আছে, তার সিদ্ধান্ত রয়েছে, তার পছন্দ অপছন্দ রয়েছে ইত্যাদি বিষয়গুলোকে যদি আমরা কনসেন্ট্রেট করতে না পারি, সেগুলোকে যদি আমরা গুরুত্ব দিতে না পারি, তাহলে কিন্তু তাদেরকে মোটিভেট করা যাবে না, কিংবা তাদেরকে কিন্তু আমরা যে অভিমুখে তাদের যে সাইকোলজিক্যাল এফোর্ট চ্যানেলাইজ করতে চাইছি, সেই সাইকোলজিক্যাল এফোর্টকে কিন্তু আমরা চ্যানেলাইজ করতে পারবো না। একই রকমভাবে ধরা যায় আমি নিজেকে ম্যানেজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি কোন ক্ষেত্রে কী ধরনের ম্যানেজ করতে চাইছি সেই বিষয়ে আমাদেরকে প্ল্যান করা দরকার। একই রকমভাবে আমি কি ম্যানেজ করতে চাইছি সেই জায়গাগুলোকে, সাইকোলজিক্যাল এনার্জি, ফিজিওলজিক্যাল এনার্জি, ইমোশনাল অ্যাসপেক্টস, সোশ্যাল স্ট্যাটাস, ডিগনিটি ইত্যাদি যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, বিভিন্ন প্রবলেম, ফিলিংস ইত্যাদি, ডিফিকাল্টিস, সিচুয়েশনাল কম্পোনেন্ট, এই ধরনের যে বিভিন্ন যে ফ্যাক্টরগুলি রয়েছে সেগুলোকে প্রপারলি স্টাডি করা দরকার এবং তার ভিত্তিতে প্ল্যান করা প্রয়োজন। এবং তার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে আমাকে অর্গানাইজ করতে হবে, আমার সাইকোলজিক্যাল এনার্জি বা ইত্যাদি বিষয়গুলোকে অর্গানাইজ করতে হবে, পাশাপাশি আমাকে সেলফ মোটিভেশনের প্রয়োজন রয়েছে, সেলফ ডাইরেক্টিংয়ের প্রয়োজন রয়েছে, এবং সর্বোপরি যেটা দরকার রয়েছে সেটি হচ্ছে কন্ট্রোলিং। তো এই যে টোটাল যে অ্যাক্টিভিটিগুলো, এই অ্যাক্টিভিটিগুলির কম্বিনেশনই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট এত সহজ জিনিস নয়। অর্থাৎ এটা বলতে গেলে যে কোনো একজন ব্যক্তি ম্যানেজমেন্টের স্কিল রয়েছে, অর্থাৎ তিনি ভালোভাবে ম্যানেজ করতে পারেন, তার মানে ভাবতে হবে তিনি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কিন্তু এই কাজগুলি করেন। অর্থাৎ যে ব্যক্তি এই কাজগুলিকে ভালোভাবে বা প্রপারলি করতে পারেন তিনি কিন্তু যথার্থভাবে ম্যানেজমেন্টের কাজটি করতে পারবেন বা ম্যানেজমেন্ট স্কিলটা তার মধ্যে কিন্তু গড়ে উঠবে। তো এই ছিল আলোচনা। তো দৈনন্দিন জীবনের যে কোনো কাজে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তার নিজের যা সম্পদ, যে সম্পদের অধিকারী বা যে সম্পদ তার নিজের আছে সেটিকে তিনি ভালোভাবে ইউটিলাইজ করতে চাইছেন, এবং তার যে অ্যাসপিরেশন বা তার যে এক্সপেকটেশন, তার যে চাওয়া পাওয়ার জায়গাগুলি রয়েছে সেগুলোকে তিনি ফুলফিল করতে চান,
তো সেই সমস্ত বিষয়গুলিকে যদি যথার্থভাবে পূরণ করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বা নিজের জীবনের উদ্দেশ্যগুলোকে পূরণ করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু ম্যানেজমেন্ট স্কিল বা ম্যানেজমেন্ট সম্পর্কে তার ফর্মাল কনসেপ্ট শুধু থাকলেই হবে না, সেই কনসেপ্ট বা নলেজ যেমন থাকা দরকার, পাশাপাশি সেই নলেজগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্ট করাও খুব প্রয়োজন বা অ্যাপ্লাই করাও প্রয়োজন। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।